দর্শক, এই মুহূর্তে গাইবান্ধা নির্বাচনের প্রচারে কথা বলছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আপনাকে আমাদের কর্মী ভাইদেরকে মাঠের পূর্ব সাংবাদিক বন্ধুরা তারে মারে কে, আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে। আপনারা আছেন ধন্যবাদ আপনাদের। তারপরে জেলার আরেক আমির সমাজসেবক যিনি তিনি সরকারের থেকে আসেন, সত্যিকারের সরকার করে দোয়া করবেন জন্য ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি জনাব আব্দুল ওয়ারেস। তার হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। ওনারা যুদ্ধ করেছেন ৭১ সালে, একটি ন্যায় ইনসাফ সাম্যের, একটি অগ্রগতি উন্নয়নের, একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আপনাদের কাছে আমরা লজ্জিত। এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদের সকলকে মোবারকবাদ। আচ্ছা, সবাই একটু পাল্লা সহ হাত তোলেন। পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন। ৫ জনকে আপনারা একসাথে দেখে নেন। মহান রবের দরবারে সাহায্য চাই। হে আল্লাহ, এই জেলাটাকে তুমি ন্যায় ইনসাফের জন্য কবুল করো, তোমার দিনের জন্য কবুল করো, মানবতার জন্য কবুল করো। সকল ধর্ম বর্ণের মানুষের উপর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো। সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ, অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সাহায্য করো। আপনাদেরকে ধন্যবাদ। মূল্যবান সময় কুরবানি ত্যাগ করে এখানে এসেছেন, কথা শুনেছেন। আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন। আমরা আপনাদের অন্তরে ভালোবাসার একটা বিছানা চাই। অলিক কোনো কথা আপনাদেরকে বলি নাই, অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই। যা বলেছি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে তার উপরই ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং সেই বাস্তবায়ন করা অর্থাৎ ওয়াদার ওয়াজিব পূরণ করা হবে আমাদের দায়িত্ব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। দাড়িপাল্লার বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গাইবান্ধায় নির্বাচনের প্রচারের বক্তব্য রাখছিলেন জামাত ইসলামের আমির। আমরা এতক্ষণ তার বক্তব্যে যুক্ত ছিলাম। একে অপরের প্রতি ঝাঁঝালো বক্তব্য দিয়ে শুরু হলো নির্বাচনী প্রচারণা। তারেক রহমানের ক্ষুরধার যুক্তিতর্কের বিপরীতে শফিকুর রহমানের সমসাময়িক সমস্যার বয়ান। তবে বিশ্লেষকরা মনে করছেন রাজনীতির পুরনো বয়ানই ফিরে এসেছে, শুধু চরিত্র বদলেছে। এভাবে চলতে থাকলে সংঘাতের আশঙ্কাও করছেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। একসময়কার জোটসঙ্গী আর বর্তমানে অচেনা জামায়াতি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী বিএনপির। জামায়াতের ভোট চাওয়ার কৌশলকে কড়া আক্রমণ করে প্রচারণা শুরু করেন তারেক রহমান। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে না। বিপরীতে 5 আগস্টের পর বিএনপিকে ঘায়েল করার পুরনো অস্ত্রে আস্থা শফিকুর রহমানের। ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে ভোগ করেছি, মেহেরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে
দিবেন না, কিন্তু এখনো দিচ্ছেন। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো দল দুটির নির্বাচনী প্রচারণা। মা বোনদেরকে, দেশের যুব সমাজকে। এতদিন রাজনীতির মাঠে বিএনপি আর আওয়ামী লীগের পাল্টাপাল্টি বয়ান আর আক্রমণ শুনেই অভ্যস্ত ছিল মানুষ। জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে কি বদলে গেল সেই চিরচেনা দৃশ্য? যদিও বিশ্লেষকরা বলছেন বয়ান বদলায়নি, বদলেছে চরিত্র। বিএনপি নেতারা বলছে যে জামাতের স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কলঙ্ক আছে। এটা কিন্তু আওয়ামী লীগ বলতো আগে, যেহেতু বিএনপি জামাত জোট থাকতো। আবার বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ করতো, এখন সেই দুর্নীতি চাঁদাবাজির অভিযোগ কিন্তু জামাত আনছে। এই নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যরা মিলে 10 দলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছে। একসময় বড় দলের সহযোগী জামায়াতই এখন জোটের নেতৃত্বে। স্বাধীনতার 5 দশক পর নতুন এক চিত্রের সামনে বাংলাদেশ। জামাত নিশ্চয়ই মনে করছে যে আমার নিজেদেরকে কনফিডেন্স সেটা ভোটের স্বার্থেও দেখাতে পারে বা নিজেও বিশ্বাস করতে পারে যে তার মধ্যে সেই কনফিডেন্সটা আছে যে সে ক্ষমতায় যাবার জন্য এবার একটা ফাইট দিতে পারবে। এবারে নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার অনেক শক্তিশালী। শীর্ষ নেতাদের বক্তব্য মুহূর্তে এসব মাধ্যমে ভোটাররা ছাড়াও পৌঁছে যাচ্ছে দলগুলোর কর্মীদের কাছেও। রাজনীতিতে এর একটা জোরালো প্রভাবও দেখছেন বিশ্লেষকরা। এই টেন্ডেন্সি যদি চলতে থাকে তাহলে সংঘাতের সম্ভাবনাকে আমি উড়িয়ে দিচ্ছি না, যে সেটার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আগে পিছিয়ে অনেক কিছু আছে, তার একটা মানে একটা হয়তো সানানুদল আছে কেন তিনি বলেছেন, কিন্তু এটাকে প্রচার করছে না, শুধুমাত্র ওই বাইটিং জিনিসটাই প্রচার করছে। ফলে ওটা ধরেই আসলে সহিংসতা হতে পারে আর কি। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতি উত্তপ্ত হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলেও অভিমত তাদের। মোহন ইসলাম, ৭১, ঢাকা। তারেক রহমানের নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আচরণবিধি লঙ্ঘন নিয়ে এনসিপি যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করে এসব কথা বলেন রিজভী। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। জনগণের অধিকার যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে রংপুরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত শেষে কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আগামীতে পরিবেশ যাই হোক জামায়াত জনগণের সাথে থাকবে, কখনোই এদেশ ছেড়ে যাবে না। তিনি বলেন, কেউ যেন ভোট নিয়ে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য যুবকদেরকে জুলাই যোদ্ধার ভূমিকা অবতীর্ণ হতে হবে। আচ্ছা, সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী জাতির গঠনে, উন্নয়নে অবদান রাখবে। এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই বিএনপি নেতা মোসাব্বির হত্যার অন্যতম আসামি গ্রেফতারের বিষয়ে কথা বলছেন ডিবি প্রধান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। এখন এটা আপনারা দেখতে পারেন না যে সন্ত্রাসীদের আসলে কোনো দল নাই। এরা নিজেদের প্রয়োজনে সব জায়গায় যেতে রাজি আছে। আমার কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়। শফিক ভাই, একটা বিষয় হলো যে 5 আগস্টের পরিবর্তনের পরে আপনাদের প্রাথমিকভাবে যেই সমস্যাই ছিল, পরবর্তীতে কিন্তু আপনারা মোটামুটি প্রশাসন ভালোভাবে দাঁড়িয়েছেন। তো এরপরে আমরা বিভিন্ন আপনাদের স্টেটমেন্ট দেখছি যে আপনারা জিরো টলারেন্স, এই যে আগ্নেয়াস্ত্র বা
অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি যে উপদেষ্টার থেকে শুরু করে আইজিপি পদ থেকে রিস্পে ছিল যে এখন আর এই অবৈধ অস্ত্রের নেই, কমে গেছে বা ব্যবহার হবে না। তো এরপরও একের পর এই অবৈধ অস্ত্র এবং ফুল সার্বিকভাবে যদি মনে করেন সার্বিকভাবে স্ট্যাটিস্টিক্স যেটা বলে সেটাতে এই অস্ত্রের ব্যবহার কমেছে। আমরা তো যেটা বললাম যে বসে নেই ডিবি থেকে আমি স্টেটমেন্ট দিলাম যে এই মাসে আমাদের 13টার মতো অস্ত্র উদ্ধার আছে। তো এটা তো আসলে আমরা বসে না, আমরা কাজ করে যাচ্ছি। আর সার্বিকভাবে যেটা পরিসংখ্যানে যেটা বলে আমাদের ঢাকা মহানগরী এলাকায় অন্য যে বছরের তুলনায় এখন আমাদের হত্যা এবং দুটি কম। এটা আমাদের দর্শক, আমরা ডিবি প্রধানের বক্তব্যে যুক্ত ছিলাম এতক্ষণ। দীর্ঘ 2 দশক পর চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ভাষণ দেবেন পোলো গ্রাউন্ডে নির্বাচনী সমাবেশে। ফিরতি পথে আরও 3 জেলায় নির্বাচনী সভায় যোগ দেবেন তিনি। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। চট্টগ্রামে কর্মসূচি শেষে তারেক রহমান সমাবেশ করবেন ফেনীতে। 21 বছর পর তারেক রহমানকে পাচ্ছেন ফেনীবাসী। তার উপস্থিতিকে স্মরণীয় করে রাখতে ফেনী পাইলট কলেজ মাঠে চলছে প্রস্তুতি। অনেক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে 25 তারিখের যে জনসভা, এরা জনসমুদ্রের রূপ নেবে। আর ওনাকে বরণ করার জন্য ফেনীর সব শ্রেণীর মানুষ প্রস্তুত। ফেনীর পর কুমিল্লায় বিরতি দেবেন তারেক রহমান। 14 গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে 3টি জনসভায় বক্তব্য রাখবেন। এ নিয়ে উচ্ছ্বসিত সেখানকার বিএনপি নেতাকর্মীরা। ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। এটি আমি মনে করি একটি জনসমুদ্রের রূপ নেবে এবং সেদিন থেকেই আমার বিশ্বাস যে গণজোয়ার উঠবে। 1 তারিখ প্রথম পাড়া দিবেন 14 গ্রামে, প্রথম পা রাখবেন 14 গ্রামে। আমরা কুমিল্লাবাসী আনন্দিত এবং উচ্ছ্বাসিত এবং আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমরা এতটাই আনন্দিত, এতটাই আমাদের মনে হয় তারেক বসন্ত চলতেছে পুরো বাংলাদেশে, সেই বসন্ত এখন আসতেছে আমাদের কুমিল্লা। দিন রাত কাজ করবো ইনশাল্লাহ, এবং এই সফল সার্থক না হওয়া পর্যন্ত আমরা আমাদের ঘরে ফিরে যাব না। দিনের শেষ কর্মসূচি সোনারগাঁয়ের কাঁচপুরে। সেখানে পথসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভায় জেলার 5টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেবেন। বিএনপির নেতৃবৃন্দ আছি, এখানে আমাদের সত্যি অনেক আনন্দ এবং উৎসাহ বিরাজ করতেছে ওনাকে দেখার জন্য। দুটি কথা বলবেন, ওনার মুখ থেকে এই দুটি কথা শোনার জন্য নারায়ণগঞ্জের মানুষ তো এমনি অনেকদিন যাবৎ আকুল হয়ে আছে। যে আগ্রহ দুটোটাই আমাদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ইনশাল্লাহ 25 তারিখ নারায়ণগঞ্জবাসী ভিন্ন এক আয়োজন দেখবেন। দীর্ঘ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়া এবং তার কাছ থেকে সুনির্দিষ্ট নির্বাচনী দিক নির্দেশনার অপেক্ষায় ফেনী, কুমিল্লা ও কাঁচপুরের নেতাকর্মীরা। পিন্টু হাজং, 71। 24শে জুলাই অভ্যুত্থানে বরগুনাতেও সামনে সারিতে ছিলেন নারীরা। জেলায় পুরুষের থেকে নারী ভোটারদের সংখ্যা বেশি। তারপরেও জেলায় 2টি আসনের কোথাও নারী প্রার্থী নেই। নারী নেত্রীদের অভিযোগ, রাষ্ট্রের সংকট মোকাবেলায় নারীরা এগিয়ে থাকলেও রাজনীতির মূল নেতৃত্বে নারীরা আসতে পারে না। সাগর আকনের তথ্য ছবিতে বিস্তারিত। 24শে জুলাই সরকার পতনের আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নারী। ব্যতিক্রম ছিল না বরগুনাতেও। তবে আন্দোলন শেষে তাদের বেশিরভাগেরই দেখা মেলেনি রাজনীতি কিংবা সামাজিক নেতৃত্বে। একজন নারী নেতৃত্ব দরকার ছিল, কারণ এইখানে যারা আসে তারাও চায় না, আসলে বড় বড় নেতারাও চায় না যে আসলে নারী নেতৃত্ব আসুক। নারীরা যে তাদের উঠে আসার যে একটি সাপোর্ট, তারা কিন্তু সেটা পাচ্ছে না, পরিবার থেকে পাচ্ছে না, রাজনৈতিকভাবে পাচ্ছে না, দল থেকে পাচ্ছে না। বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা 1 আসনে আসমা আজিজ সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে মনোনয়ন চাইলেও নির্বাচনের টিকিট পাননি। আর বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলা নিয়ে বরগুনা 2 আসনে কোনো নারী নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন চাননি। ভোটাররা বলছেন সামাজিক প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলের অনীহা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীরা যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না। আমাদের জন্য নারী নেতৃত্ব আসলেই দরকার। আমরা চাই আমাদের এলাকায় নারী নেতৃত্ব আসুক। অসংখ্য নারী ভোটার আছে, কিন্তু নারী নেতৃত্ব খুবই কম। একজন মনোনয়ন চাইছিল, বাট তাকে দেওয়া হয় না। যে নারী কিভাবে চলবে, কিভাবে সামনে আগাইবে, এটা বোঝার বুঝতে পারতো। আর এখন বাসার ভিতরে বাসার বাহিরে আমরা এখন কোথাও নিরাপদ না। তো প্রথমেই চাচ্ছি আমি নারী নিরাপত্তা,
আর আমি একজন প্রার্থীর কাছ থেকে চাই নারী সব ধরনের সুযোগ সুবিধা পাবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে, বিভিন্ন এলাকায় যায়। এগুলো যদি নারীর নেতৃত্ব আলাদা থাকে তাহলে তাদের নিরাপত্তা আরও জোরদার করা যায়। জেলার 2টি আসনে নারী ভোটার সংখ্যা 1,59,659 জন। নারীর তুলনায় পুরুষ ভোটার 2,064 জন কম। হাসান আহমেদ, 71। প্রধান ফটকের সামনেই ময়লার স্তূপ। হাসপাতালে নয় যেন ঢুকছেন কোনো আবর্জনার ভাগাড়ে। ভবনের বেশিরভাগ লিফটই নষ্ট। মাত্র 3 বছরের হাসপাতাল যেন বয়সের ভারে আক্রান্ত। বহির্বিভাগ থাকলেও দুপুর 12টার আগে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। আর চিকিৎসক, যন্ত্রপাতি ও জনবলের ঘাটতিতে সেবা মেলে না বললেই চলে। সব মিলিয়ে যেন আইসিইউতে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল। রিচার্ড পিউরিফিকেশনের ছবিতে হিমেল মাহবুবের বিশেষ প্রতিবেদন। দেখে মনে হতে পারে ময়লার ভাগাড়, কখনো খোলা পলিথিনে, কখনো বা বিক্ষিপ্তভাবে ময়লা জমা হচ্ছে প্রতিনিয়ত। সাথে রয়েছে সুয়ারেজ লাইনের পানি। এই চিত্র টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের। এত বড় বিল্ডিং এ কোনো র্যাম্প সিঁড়ি নাই, এখান দিয়ে আমরা 10 তলা থেকে ময়লা নামাইয়া নিচে নিয়ে আসবো। ভেজা স্যাঁতসেঁতে পরিবেশের পাশাপাশি আছে ময়লার পানি। এর যেন সুস্থ মানুষের অসুস্থ হবার জোগাড়। রোগীদের জন্য আরো বেশি কষ্ট, কারণ এখান থেকে বায়ু দূষণ হইতেছে। টয়লেটগুলো মানে অকেজ হয়ে পড়ে আছে, এখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। জনবলের ঘাটতির পাশাপাশি অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কথা জানালেন হাসপাতালটির পরিচালক। পূর্ব এবং পশ্চিম পাশে এই যে বর্জ্যটা ফেলানোর জন্য 2টা পাইপ কানেক্ট করা আছে, দুটোই কিন্তু দুটো রাস্তার পাশে। তো ময়লাটা আসলে কিন্তু ওই রাস্তার কাছাকাছি চলে আসে। সেই ময়লাটা কিন্তু নিয়মিত পৌরসভা এটা নিয়ে যাওয়ার কথা। হাসপাতালটিতে ঢুকতে রোগীদের জন্য 3টি লিফট চোখে পড়ল। 2টি নষ্ট, যেটি সচল সেটিতেও ওঠানামার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয় রোগীদের। ঘটে হাতাহাতির ঘটনাও। লিফট তো অলমোস্ট খারাপ, আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি। 2টা চালু থাকলে তাহলে তাও সবাই যাইতে পারতো। টিকিট কাউন্টারে গিয়ে দেখা গেল 12টা বাজতেই কাউন্টার বন্ধ। রোগীদের ক্ষোভ চরমে। বন্ধ, এখন 12টা বেজে গেছে, টাকা নেওয়া হবে না। এতগুলো রোগী নাই খেয়ে চলে গেল, ভালো মন্দ কিছু বলে দেন নাই। মানে আমরা এখানে প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়াই আছি। তারা 11টার দিকে আসছে, আইসে 12টা বাজতে না বাজতে আমাদের সিরিয়ালে পড়ছে, আর এখন আর টিকিট কাটা হবে না, বন্ধ। 2015 সালে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প শুরু হলেও তা হস্তান্তর করা হয় 2022 সালে। মাত্র 3 বছর না যেতেই 11টি ফ্লোরের বেশিরভাগ টাইলস উঠে গেছে। কাজ করার সময় ঠিকমতো কিউরিং হয় নাই বা মনিটরিং করা হয় নাই, যে কারণে ওইটার ভিতরে ফাঁকা বাতাস ঢুকে এটা ভেঙে যাচ্ছে। রোগীদের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে ক্যাথল্যাব নির্মাণ করা হলেও ব্যবহারের আগেই নষ্ট হয়ে পড়ে আছে সেটি। ওয়ারেন্টিও শেষ। আইসিইউতে 20টি শয্যা থাকলেও সক্ষমতা না থাকায় একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছে। স্টোরে পড়ে নষ্ট হচ্ছে কিডনি ডায়ালাইসিসের যন্ত্রপাতি। দক্ষ জনবলের অভাবে চালু করতে পারি নাই। মেডিসিন বিভাগে গিয়ে দেখা গেল সিঁড়ি থেকে বারান্দা কোথাও তিল ধারণের জায়গা নেই। কিন্তু সেবা নিয়ে খুশি নন স্বয়ং চিকিৎসকরাই। তাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করতেছি সেটা আসলে সঠিকভাবে আমরা দিতে পারছি না, শুধুমাত্র রোগীর চাপের কারণে। রোগীর বেডে আমাদের সাথে অনেক সময় পা লেগে যায়, যা নোংরা হয়ে যায়। জিনিসটা আমাদের দেখতে খুবই খারাপ লাগে যে আসলে সেবাটা দিতে পারছে কি, কতটুকু পারছি আমরা। 84 শয্যার মেডিসিন বিভাগে যখন 300-র বেশি রোগী, তখন হাসপাতালটির বেশিরভাগ ফ্লোর ফাঁকা। জনবলের অভাবে অনেক বিভাগ এখনো চালুই হয়নি। কোনো ফ্লোরেই চিকিৎসকদের আলাদা বসার জায়গা নেই। রুম সংকটের কারণে আমরা সব চিকিৎসক একসাথে বসতে পারি না এবং এক্ষেত্রে চিকিৎসাও আসলে ব্যাহত হয়। দেখা যায় 2 জন বসে আছে, 4 জন দাঁড়ায় থাকতে হয়। এক্ষেত্রে আমাদের অনেক লেখালেখি কাজ থাকে। 17 জনের মধ্যে বসার জায়গা সর্বোচ্চ 7 জনের, বাকি 10 জনের বসার আসলে কোনো জায়গা নেই। সার্জারির এখনো 4টি অপারেশন থিয়েটার চালু হয়নি। যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া যে অপারেশন থিয়েটারগুলো চালু আছে সেখানেও অনেক নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অপারেশন থিয়েটারে পুরো এরিয়া থাকবে সেন্ট্রালি এসি, কিন্তু এখানে ফ্যান চালানো হয়। যন্ত্রপাতি যেগুলো কেনা হয়েছে সেগুলো আমাদের জন্য ম্যাক্সিমামই ব্যবহার অনুপযোগী। মেডিকেল কলেজের স্ট্রাকচারে কিছুই হয়নি।
গাইনি বিভাগের অপারেশনের টেবিল নিম্নমানের এবং অস্ত্রোপচারের সময় রোগী বিছানা থেকে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আসলে ওটি টেবিলের বিষয়টা এটা আমি একদিন শুনেছি। প্রকল্পটির 2 জন পরিচালক ছিলেন, তাদের একজন বর্তমানে মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। অনিয়মের বিষয়ে জানতে গেলে তিনি আগের প্রকল্প পরিচালকের সাথে কথা বলতে বলেন। প্রজেক্টের দায়িত্ব ছিল প্রজেক্ট ডাইরেক্টর প্রফেসর মোহাম্মদ খান। আমি শেষ মুহূর্তে আমি এখানে আসছি। বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্টরা এসব অব্যবস্থাপনার দায় এড়াতে পারেন না। আমি যেহেতু একটা দায়িত্বে আছি, সেখানে আমার দায়ও আছে, সুতরাং আমার দায়টা আমার স্বীকার করতে অসুবিধা কি, আমার ফেইলিউরটা বলতে অসুবিধা কি? আমরা কিন্তু কারেক্টেড হই না, বরঞ্চ সেই অপচয় করেই যাচ্ছি। এই যে কোটি কোটি টাকা সরকারের যে অপচয় হয়েছে, কার জন্য হয়েছে, এটা একটা তদন্ত কমিটি করা দরকার। সব মিলিয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালটি নিজেই যেন আইসিইউতে রয়েছে। সামর্থ্য না থাকায় প্রয়োজনে সামান্য স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারে বাংলাদেশ, অথচ এর মধ্যে বিপুল অর্থের অপচয় হয় অনৈতিক কেনাকাটা আর অব্যবস্থাপনার কারণে। বিশেষজ্ঞরা বলছেন এই অনৈতিক কেনাকাটা বন্ধ করতে না পারলে আগামীতেও বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোনো গুণগত পরিবর্তন হবে না। হিমেল মাহবুব, ৭১, টাঙ্গাইল। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।